এটা কি আন্টি? শাড়ি তোমার জন্য নিয়ে এসেছি। কিন্তু আমি তো শাড়ি পরি না আন্টি, আপনি ওটা নিয়ে যান। পরো না তো কি হয়েছে, আজ পরবে। শাড়ি আমি নিয়ে যাব মানে? এটা তো তোমার জন্য আনা হয়েছে, তোমার শাড়ি। রোজা খানিকটা অবাক হলো। ওর শাড়ি কে এনেছে? নিশ্চয়ই নেহা বা নিশিতা এনেছে। ওরা ছাড়া কেই বা আনবে? প্রশ্নটা মনের চেপে রেখেই ও বলল, না আন্টি, আমি শাড়ি পরবো না। সবাই তো পরছে, তুমি কেন পরবে না? শাড়ি পরলেও সামলাতে পারবো না, এর চেয়ে চুড়িদারটাই ভালো। চুড়িদার তো সবসময়ই পরো, বিশেষ কোনো উপলক্ষ ছাড়া শাড়ি টাড়ি তো বাড়ির মেয়েদের পরা হয় না। দেখো আজ সবাই শাড়িই পরবে, তুমি যদি একা চুড়িদার পরো তাহলে অনেক বেমানান লাগবে। আজকের জন্য, অন্তত কয়েক ঘন্টার জন্য তো পরো। নেহা কতটা আপসেট হবে ভেবে দেখেছো? সুহানা শেখের যুক্তিযুক্ত কথাবার্তা শুনে রোজা হতাশ হলো। মা টাইপ মহিলারা বেশ ভালোই ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। এখন যদি সে সুহানা শেখের মুখের ওপর না করে দেয়, তাহলে রোজাকে তিনি বেশ বেয়াদব ভাববেন। মুখে না বললেও তার অভিব্যক্তিতেই সেটা ফুটে উঠবে বলে বোধ হচ্ছে রোজার। অগত্যা শাড়ি পরতে রাজি হলো সে। সুহানা শেখ ওর গালে হাত রেখে মিষ্টি করে হেসে তারপর নিচ তলায় চলে গেলেন। ওদিকে রোজার শাড়িটার ভাঁজ খুলে দেখলো এটা একদম নতুন শাড়ি। আর ফিহা ঈশার শাড়ি থেকে বেশ আলাদা। সুন্দর করে সুতোরন কারুকাজ তোলা আর বেশ দামি। মুগ্ধ দৃষ্টিতে হলদে লাল শাড়িটা অবলোকন করলো অনেকক্ষণ। এত সুন্দর শাড়ি দেখে ওর মনে বেশ ইচ্ছে জাগলো এটা পরার। কিন্তু শাড়িটা ওকে কে পরিয়ে দেবে? নেহা পারবে না, ফিহা। ততদিনে অবশ্য রোজার উপর থেকে ফিহার রাগটা একটু কমেছে। কিন্তু যদি বকা দেয়? বিরক্তিসূচক চ শব্দটা উচ্চারণ করে বসা থেকে উঠে দাঁড়ালো রোজা। ড্রেসিং টেবিলের সামনে ঈশার চোখে লাইনার লাগানোতে ব্যস্ত ফিহার কাছে গিয়ে দাঁড়ালো। হাতের কাজটা শেষ করে ঈশাকে চোখ খুলতে বারণ করে ফিহা কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ডান পাশে ঘাড় ঘুরাতেই রোজাকে চুপ করে থাকতে দেখে ভ্রু কুঁচকে উঁচু করে জিজ্ঞেস করলো সে, কি ব্যাপার, মুখ বরাবর এভাবে দাঁড়িয়ে আছিস কেন? শাড়িটা পরিয়ে দাও না আপু। এক্ষুনি তো বলেছিলিস পড়বি না, 2 সেকেন্ডেই মন পাল্টে গেল। বাহ, সেদিন তো ফোনে বললি ভাইয়াকে মিস করিস, বাড়ি আসার পর তো দেখলাম তুই ভাইয়াকে ইগনোর করিস। তোর এত একটা মন, এটাকে কয়বার পাল্টাস? আমার মন আগের মতোই আছে, শুধু নতুন কিছু যোগ হয়েছে সেখানে। আর সত্যি বলতে তোমার ভাইকে আমি আগে ইগনোর করতাম, কিন্তু এবার যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করার চেষ্টা করেছি। তোমার ভাই যদি আমার সাথে সারাক্ষণ হম্বিতম্বি করতে থাকে, মেজাজ দেখায়, সেটা ওনার সমস্যা, আমার না। আদৃশের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা শোনার অভ্যেস নেই ফিহার। রোজা এসব বলতেই ওর মুখটা পাংশুটে বর্ণ ধারণ করলো। অতিরিক্ত বাক্য ব্যয় না করে চুপচাপ রোজাকে শাড়িটা পরিয়ে হালকা সাজিয়েও দিল। অজানা কারণে বারবার লজ্জা লাগছিল রোজার। সবাইকে সাজগোজ করানো শেষে ফিহাও তৈরি হয়ে নিল। নেহা বিরক্তি নিয়ে বসে আছে। ঘুমে ওর চোখ দুটো বুজে আসছে। রাত 9টায় এতটা ঘুম ওর কখনোই পায়নি। বিয়ের কনে বলে কি ঘুম এভাবে ওকে গ্রাস করছে কিনা কে জানে। এরপর সুহানা শেখ, মিতালি, নিশিতা আর রোজার মা এলেন ঘরে। বাড়ির মেয়েদের এক একজনকে মিষ্টি দেখাচ্ছিল বলে সবাই খুব প্রশংসাও করলো। সেই প্রশংসা শুনে রোজার গা হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। সাজগোজ করে জীবনের প্রথম ও এমন লজ্জা পাচ্ছে। সবাই যখন নেহাকে নিয়ে প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে গেল, রোজা থম মেরে ওখানে বসেছিল। কিছুতেই ও বেরোতে পারছে না ঘর থেকে। ওইদিকে প্যান্ডেলে সবাইকে দেখতে পেলেও আদৃশের চঞ্চল দৃষ্টিজোড়া একটা মানুষকে খুঁজে চলেছে। সে হলো রোজা। কিন্তু কোথাও ওকে না দেখে রাগটা তরতর করে বেড়ে গেল ওর। সুহানা শেখের দিকে এগিয়ে গিয়ে অনেকটা নিচু স্বরে জিজ্ঞেস করলো, আমার হ্যাপিনেস কোথায় ফুপি? সুহানা শেখ ঠোঁট টিপে হাসলেন। এ ছেলে সরাসরি যেভাবে কথাবার্তা বলে, লাজ লজ্জা কিছু আছে বলে তো মনে হয় না তার। তারপর হাসি থামিয়ে ব্যগ্র কণ্ঠে বললেন, হ্যাপিনেসটা আবার কে রে? একদম মজা করবে না ফুপি। তুমি কিন্তু নিজে সকালে এসে আমাকে বলে গেছো আমি যাতে অহংকারী রোজার উপর রাগটাগ না রাখি। এটাও বলেছো আমি যাতে আগের মতোই ওর সাথে ব্যবহার করি, ভালোবাসি। তুমি এটাও বলেছো আমি একমাত্র রোজাকে পেলেই হ্যাপি হব, ও আমার হ্যাপিনেসের একমাত্র কারণ। আর শেষে বলেছো ওকে ইমপ্রেস করানোর জন্য আমাকে একটু পরিবর্তন হতে হবে, নয়তো। সুহানা শেখ মুখে কাঠিন্য ভাব এনে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলেন, নয়তো কি রে বাপ? নয়তো আমার হ্যাপিনেসকে অন্য কেউ নিজের করে নেবে। আর বিয়েবাড়ির মহিলারা নাকি
একটু ছোপ ধরনের হয়। তাদের বিয়ের বয়সী ছেলে পেলে থাকলে তারা নাকি মেয়ে পছন্দ করে নিয়ে যায়। আর অহংকারী রোজাটার মনটা কঠিন হলে কি হবে? রূপে গুণে 100-তে 100। শেষে না কোনো ছোকছোকারী মহিলা তাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করে ফেলে। এটা কিছুতেই হতে দেওয়া যায় না। সুহানা শেখ হাসবেন না কাঁদবেন কিছু বুঝতে পারলেন না। গতদিনও যে ছেলে রোজাকে দেখলেই নাক সিটকানো ভাব করতো, মুখ কালো করে ইগো দেখানোর চেষ্টা করত, সে তার একটু পরামর্শ শুনেই রোজার জন্য এতটা উদ্গ্রীব হয়ে পড়বে ভাবতেই পারেনি। যাক, সকালের বোঝানোটা তাহলে কাজে লেগেছে। সোহানা শেখ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তার জন্য যেসব ঝগড়াঝাটি ঝামেলা ভুল বোঝাবুঝি হয়েছিল সবটাই ঠিকঠাক হয়ে যাওয়ার বুকের চাপা দিয়ে রাখা পাথরটা যেন আপনা আপনিই সরে গেল। তিনি আদৃশের গালে হাত রেখে বললেন, তোর হ্যাপিনেস লজ্জায় লাল নীল সবুজ হয়ে ঘরে বসে আছে। আদৃশ একটু হতাশ গলায় জিজ্ঞেস করলো, ও কি আমার দেওয়া শাড়িটা পরেনি? কে জানি, আমি অতটা খেয়াল করিনি, তুই দেখে নিস। আমাকে দেখতে কেমন লাগছে? রোজা ইমপ্রেস হবে তো? 28 বছরের বুড়ো প্রেমিক জানতে চাইছে তাকে দেখে তার 22 বছরের প্রেমিকা ইমপ্রেস হবে কি না। আচ্ছা তুই বল তো, রোজা কি বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে পছন্দ করে? আমার কিন্তু সেটা মনে হয় না। নয়তো তোর মতো সুদর্শন যুবকের প্রেমে অনেক আগেই সাড়া দিত মেয়েটা। তোর উচিত নিজের মনের সৌন্দর্য দিয়ে ওকে ইমপ্রেস করা। এটাই ভালোবাসার প্রধান উপাদান। এইসব বলে সুহানা শেখ চলে গেলেন। আদৃশ আনমনা হয়ে ফুপুর কথাগুলোর মানে ভাবতে ভাবতে সামনে তাকাতেই রোজাকে দেখতে পায়। ওর পা সেখানেই আটকে যায়, এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকে। রোজা ওকে এই অবস্থায় দেখতে পেয়েও ভ্রুক্ষেপ করলো না। পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে উঠল, নীলরজ্জের মতো তাকিয়ে না থেকে পাঞ্জাবির বোতাম দুটো লাগা, দেখতে জোকারের মতো লাগছে। আদৃশ ঘর থেকে বেরিয়ে আসে, চোয়া শক্ত করে বোতাম লাগিয়ে ফুসফুস করতে থাকে। রোজাকে ইমপ্রেস করানোর জন্যই আজ একটু স্পেশাল করে সেজেছে। আর সেই রোজাই কিনা বললো ওকে জোকারের মতো লাগছে। এসব কি মানা যায়? এত তিক্ত কথা এই মেয়ের মুখ থেকে বেরোয় কিভাবে? জন্মের পর কি কেউ ওকে মধু দেয়নি? মধুর কথা মনে পড়তেই আদৃশের মুখ থেকে মেদুর ছায়াটাই সরে গেল। ঠোঁটে এক টুকরো মুচকি হাসি ফুটিয়ে আনমনে বলল, মধু তো আছে, অহংকারী মেয়েটার ঠোঁটে আছে, মুখের বলিতেই আছে। আসলে মেয়েরা যতই নম্র হোক বা অহংকারী, তাদের ভাষায় চাহনিতে মুখে ঠোঁটে মধু থাকে। এই জন্যই তো মেয়েদের অন্যরকম লাগে, একটু বেশি অন্যরকম। ইতিমধ্যে হলুদের অনুষ্ঠান শুরু করা হয়েছে। বোনের হলুদের অনুষ্ঠানে উচ্চতার গ্যাংয়ের সকলকে নিমন্ত্রণ করেছে। এই 4-5 দিন সব কাজেই ওরা সাহায্য করেছে। প্রায় সব কাজেই ওরা যেমন পারদর্শিতার প্রমাণ রাখে, তেমনি মেয়েদের বিষয়ে ওরা যথেষ্ট সহনশীল। ইমাদ, আশফি, রেনন, উৎস সবাই তদারকি করছিল মেহমানদের। তখনই রোজাকে একপাশে চুপচাপ বসে থাকতে দেখে ইমাদ হাতের ডিএসএলআরটা নিয়ে রোজাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে রোজা, চলো তোমার কয়েকটা ছবি নিয়ে নেই, পরে সময় পাবে না, নাও ফার্স্ট। না ইমাদ ভাইয়া, এখন ছবি তুলবো না। বোনের বিয়েতে ছবি তুলবে না? এ কেমন কথা? তোমাকে কত সুন্দর দেখাচ্ছে, এটা স্মৃতি হিসাবে রাখতে একটা হলো ছবি তুলতে হবে তোমাকে। ওর জোড়াজোড়িতে রোজা রাজি হলো ছবি তুলতে। উৎসের বন্ধুদের সবাইকে রোজা চেনে, সেই রেস্টুরেন্টের ঘটনার পর থেকেই। এই কয়দিনে ওদের সাথে বেশ ভালোই আলাপচারিতা হয়েছে রোজার। ইমাদ রোজাকে কয়েকটা ছবি তুলে দিল। রোজা হাসি মুখে ধন্যবাদ ভাইয়া, আমার মেলে ছবিগুলো সেন্ড করে দেবেন। কথাটা বলেই আবার আগের জায়গায় বসে পড়ল। পাশের একটা চেয়ারে বসে ইমাদ ক্যামেরার ছবিগুলো রোজাকে দেখতে লাগলো। আর পুরো ব্যাপারটার চাক্ষুষ প্রত্যক্ষদর্শী ছিল আদৃশ। চোখের সামনে ইমাদের সাথে রোজাকে দেখে রাগে ওর মাথায় গন্ডগোল লেগে গেল। প্রায় মিনিট খানিক পরে ইমাদ যখন উঠে গেল, তখন আদৃশ ওর পিছু নিল। ফাঁকা একটা জায়গা দেখে ইমাদকে ডেকে নিয়ে পড়ল, তুই রোজার থেকে দূরে থাকবি, একদম 100 হাত দূরে থাকবি। উৎসের কাছ থেকে আদৃশের ব্যাপারটা জেনেছে ইমাদ, কিন্তু সরাসরি এরকম হুমকিপূর্ণ কথা শুনে সে একটা হাসি দিয়ে বলল, আরে ভাই এত রাগু কেন, কয়েকটা ছবি তো তুলে দিলাম। তোর বউয়ের ছবি যদি অন্য কেউ তুলে দেয় তোর কেমন লাগবে? জ্বলে যাব, জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। যদিও আমি এখনো বিয়ে করিনি, তবুও তোমার মুখে আমার ভবিষ্যতে বউ সম্পর্কে এইসব শুনে এখনই অন্য কেউটাকে জবাই করতে ইচ্ছা করছে। তাহলে ভাব আমার কেমন লাগছে। ভাই তুমি তো এখনো রোজাকে বিয়েই করোনি, তাহলে কেমনি কি? তোকে কেমনে কি বোঝানোর জন্য এখন কি আমায় বিয়ে করতে হবে? ধুর,
সেটা বলিনি। আচ্ছা সরি ভাই, রোজার থেকে সবসময় 10 হাত দূরে থাকবো। রোজা? কি রোজা? ভাবি ডাকবি ওকে। আর কি ছবি তুলেছিস আমাকে এক্ষুনি পাঠাবি। তুমি তো ওর উপরে রেগেছিলে, তাহলে? এখন এটাও তোকে বোঝাতে হবে ডাফার? না ভাই, আমি যাই। শোন ইমাদ, তুই ওর দিকে চোখ তুলেও তাকাবি না। এত এত লোকজনের মধ্যে থেকে আদৃশ বিরক্ত হয়ে যাচ্ছে। মিমিকে সাথে নিয়ে রোজা ঠিক পেছনের চেয়ারে বসেছিল সে। হঠাৎ করেই রোজা একটু নড়ে বসলো, ফলে পিঠের উপর থেকে শাড়িটা কিছু সরে যায়। আচমকাই রোজার ফর্সা কোমরে ওর চোখ পড়ে যায়। নিষিদ্ধ স্থানে দৃষ্টি নিবদ্ধ হতে ওর শ্বাস আটকে যায়। পাশে বসা ছোট্ট মিমি মিট মিট করে হেসে উঠতেই আদৃশের হুঁশ ফিরল। মিমি আদৃশের গাল ধরে বলল, তুমি লজ্জাপের পিঠে তাকিয়ে আছো তাই না আদ্য ভাইয়া? আদৃশ বোকা বোকা দৃষ্টিতে মিমির দিকে তাকাতেই মিমি ফিক করে হেসে উঠল। লজ্জাপের পিঠ খুব সুন্দর তাই না? মিমি কথাটা একটু জোরেই বলেছিল, ফলে সম্পূর্ণ কথাটাই রোজার কানে গেল। সঙ্গে সঙ্গে ও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে আদৃশ মিমিকে দেখে জিজ্ঞাসা করলো, কি বললে তুমি রিমি? আদ্য ভাইয়া অনেকক্ষণ তোমার সুন্দর পিঠের দিকে তাকিয়েছিল লজ্জাপি। কথাটা শুনেই রোজার কান গরম হয়ে গেল। শাড়িটা ভালোভাবে ঠিকঠাক করে রোষপূর্ণ দৃষ্টিতে আদৃশের দিকে তাকিয়ে বলল, এই জন্য আমার পেছনে এসে বসেছেন তাই না? যেন লুকিয়ে লুকিয়ে আমার ছি। আদৃশ ভাবেনি মিমি অকপটে কথাটা রোজাকে বলে দিবে। সে হতভম্ব হয়ে রোজাকে বোঝানোর চেষ্টা করলো সে কিছুই দেখেনি। দেখো আমি কিছুই দেখিনি, শুধু বাচ্চারা কখনো মিথ্যা বলে না, আর মিমি তো নাই। এত বয়স হয়েছে তা আবার মিথ্যা বলছেন, জঘন্য লোক। একবার বললাম তো আমি কিছু দেখিনি। তোমার পিঠে তিল আছে সেটাও দেখিনি, কোথাও তাকাইনি, কিচ্ছু দেখিনি। বলেই চুপ করে গেল। এটা কি বলে ফেললো সে? ততক্ষণে রোজা বিস্ফোরিত দৃষ্টিতে ওকে গিলে ফেলবে এমন একটা ভাব করে রাগে কটমট করতে লাগলো। কোন অশুভ সময় সে শাড়ি পরতে গিয়েছিল যে এই লোকটা ওর পিঠে? ছি! রাগে দুঃখে রোজার প্রায় কান্না পেয়ে গেল। একে মনে মনে ভালোবাসে সে? একে? রোজার মা সুলতানা কিছু মুরব্বী মহিলার সঙ্গে বিপরীত দিকে সারিতে বসেছিলেন। দূর থেকে রোজার নিষ্প্রাণ মুখ দেখে তিনি কিছু একটা আন্দাজ করে ওকে ডাক দিলেন সেখানে গিয়ে বসার জন্য। আর আদৃশের অন্তর্ভেদী দৃষ্টি থেকে আড়াল হওয়ার প্রয়াস নিয়ে রোজা সেখানে বসেছিল সেখান হতে উঠে মায়ের পাশে গিয়ে বসে পড়ল। ওর বাঁ পাশের চেয়ারে এক মাঝ বয়সী মহিলার সঙ্গে সুলতানা ওকে পরিচয় করিয়ে দিল। রোজা আলতো হেসে ভালো মন্দ জিজ্ঞেস করে মহিলার সঙ্গে গল্প করা শুরু করে দিল। মহিলাটি মিষ্টিভাষী হওয়ার অল্প সময়েই রোজা আর ওর মায়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফেলল। ওদের কথাবার্তার হাসাহাসির শব্দ আদৃশের কানে আসছিল। নিজের জায়গায় বসে কপাল কুঁচকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল রোজাকে। স্টেজে নেহার সাথে ছবি তোলার জন্য আদৃশকে ডাকা হলে ও বারবার আর চোখে রোজাকে দেখতে থাকে, ইশারাসূচক বার্তায় প্রকাশ করে নিজের চাওয়া রোজা যেন ওর সাথে ছবি তুলে। কিন্তু দূর থেকে আদৃশের গায়ে গুই করে ইশারা দেওয়াটা রোজা দেখলেও ওর মর্মার্থ বুঝতে পারছিল না। এত লোকের সামনে বেহায়ের মতো ইশারা দেয়ায় তৎক্ষণাৎ রাগের জর্জরিত হয়ে কটমট করে ওর পানে তাকালো। রোজার চাহনিকে তোয়াক্কা না করেই আদৃশ নেহার পাশে বসে ওর কানে কানে ফিস ফিস করে বলল, তোর বোনটাকে ডাকতে পারিস না? রোজাকে? তা নয় তো কে? আমি ভাবলাম ফিহাকে। যাই হোক, রোজাকে কেন ডাকবো? কোনো দরকার আছে তোমার? ছবি তুলতে ডাফার? নেহা আচানক এমন কথা শুনে শুকনো মুখে বলল, তো সে কথা আমায় বলছো কেন? তোমাদের দুজনের মনোমালিন্য চলে, সেখানে আমি কাবাব মে হাড্ডি হব কেন? তোমার যদি ওর সাথে ছবি তুলতে ইচ্ছে করে তো ডাকো, আই ডোন্ট মাইন্ড। বাট খালা কীভাবে বোঝার চেষ্টা করো। খালা যেমন ভালোর ভালো তেমনই খারাপের খারাপ। তোমার সঙ্গে রোজাকে এত নর্মাল দেখলে নির্ঘাত ওকে নিয়ে এক্ষুনি হরসপুর ফিরে যাবে। অগত্যা আদৃশ দ্বিরুক্তি করল না। রোজার মা বেশ চুপচাপ, ভীষণ কাজ পাগল আর সাহায্যকারী মনোভাবের কারণে সবাই তাকে খুব পছন্দ করে, কিন্তু গম্ভীর ও কড়া স্বভাবের বলে উল্টোপাল্টা কোনো কাজ তার সামনে করে না। এতক্ষণে আদৃশ বুঝতে পারল তার হবু শাশুড়ি নেহায়েতি বোকাশোকা মানুষ নয়, আর তার এই স্বভাবের অংশীদার হয়েছে তার মেয়ে রোজা। আদৃশ ভ্রু কুচকে একবার সুলতানার দিকে চেয়ে থেকে দেখতে পেল তিনি শান্ত ভঙ্গিমায় রোজার শাড়ির পিন ঠিক করে দিচ্ছেন। এটা দেখে আদৃশ সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল, পাছে না আবার ভাবে রোজা ওকে দেখে নেয়। আর ভাবে আদৃশ খারাপ, ওর চাহনি খারাপ। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো বেশ রাতে। সকল ফর্মালিটি শেষ করে সবাই খুব ক্লান্ত থাকায় যে যার মতো কাজ সেরে ঘরে গিয়ে শুয়ে পড়ল।
কিন্তু উৎস আর তার বন্ধুদের ছিল অন্য পরিকল্পনা। তারা ঠিক করলো ছাদে বসে আড্ডা দিবে। যেহেতু আজ সব কাজিনরা একসাথে হয়েছে, তাই মুহূর্ত নষ্ট করা উচিত হবে না। সবার আগে আদৃশকে এই কথা জানানো হলো। প্রথমে রাজি না হলেও পরে রোজাকে চোখের সামনে দেখতে পাবে ভেবে অনুমতি দিয়ে দিল। ছাদে সেই মতোই আয়োজন সম্পন্ন করা হলো। তবে নেহা খুব ক্লান্ত থাকায় ও আড্ডায় যোগ দিতে পারল না। নিশিতার সঙ্গে ঘরে ফিরে ঘুমিয়ে পড়ল। রোজাকে ছাদের আড্ডায় থাকতে অনুরোধ করল ঈশা, কিন্তু আড্ডায় আদৃশ্য থাকবে জানতে পেরে ও ঘুমোতে যাওয়ার বাহানা খুঁজতে লাগলো। ফিহা খানিকক্ষণ চেঁচামেচি করে ওকে রাজি করালো। প্যান্ডেল যখন প্রায় খালি এবং সবার দেখা দেখি সিঁড়ি দিয়ে ছাদে ওঠার জন্য রোজা পা বাড়ালো, তখনই পেছন থেকে হ্যাঁচকা টানে ও থেমে গেল। পেছনে ফিরে আদৃশকে দেখে অবাক কণ্ঠে কিছু জিজ্ঞেস করতে গেলেই আদৃশ ওর হাত ধরে টান দিয়ে জনশূন্য লোনে নিয়ে এলো। চারদিকে সাজের বাতির সাদাটে আলোয় ফুলের গাছগুলো চকচক করছে। হিমেল হাওয়ায় বেশ জোরেই বইতেই বোঝা যাচ্ছিল একটু পরেই ঝুপ করে বৃষ্টি নামবে। চারপাশ ফুলগন্ধি হাওয়ায় মেতে ওঠে একটা ঘোর সৃষ্টি করছিল। রোজা কয়েক মুহূর্তের এই কাণ্ডে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আদৃশের মুখের দিকে তাকিয়েছিল। ক্লান্ত অবসন্ন আদৃশের পাঞ্জাবি থেকে আসছিল পারফিউমের মৃদু সুগন্ধ। ফর্সা মুখখানার রক্তিম আভা ছড়া ছিল। এক হাতে রোজার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে নিজের চুলগুলো আঙুল চালিয়ে ঠিকঠাক করে দাঁড়ালো আদৃশ। রোজা যে ওর পাশে আছে সেদিকে কোনো ভ্রুক্ষেপই যেন নাই। এমন একটা ভাব নিয়ে সামনে তাকিয়ে বলল, নে এবার তোল। রোজার ধ্যান ভাঙতেই ওর সামনে তাকালো। ইমাদকে দেখে আপনা আপনি ওর ভ্রু কুঁচকে গেল। পারিপার্শ্বিক অবস্থা অবলোকন করে কোমর থেকে আদৃশের হাত সরানোর জন্য ছটফট করতে লাগলো। আদৃশ আরো শক্ত করে চেপে ধরল। রোজা রাগ মিশ্রিত স্বরে বলল, এসব কি অসভ্যতামি করছেন, ছাড়ুন প্লিজ। ওই ইমাদ, তোকে না বললাম ছবি তুলতে এতক্ষণ লাগে? জানিস না এই অভদ্র পাখিটা খাঁচায় থাকতে চায় না, ছটফট করে জ্বালিয়ে মারে। ইমাদ অসহায় চোখে আদৃশের ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাই একটা ছবি তুলছি। রোজা, না মানে ভাবি যে আমার নাচানাচি করছে, ছবিটা ঠিকঠাক ওঠে নাই। আমি কি ক্যামেরা দিয়ে তুলবো? আমার ফোনেই তোল, যার তার ক্যামেরায় আমি ছবি তুলি না। তা তুলবেন কেন? নিজের ফোনে ছবি তুলে পরবর্তীতে যাতে আমাকে ব্ল্যাকমেল করতে পারেন, সেটাই তো চান আপনি। রোজার কথা শুনে আদৃশ বাঁকা হাসলো। আরো একটু সরে ওর কোমর চেপে নিচু স্বরে বলল, ভালো কথা মনে করালে তো, এই বিষয়টা ভেবেই দেখিনি। ভাবতে হবে না, আপনি আমাকে যেতে দিন প্লিজ। কেউ দেখলে আপনাকে নয়, আমাকেই বাজে মেয়ে লোক ভাববে। রোজা নিজেকে ছাড়াতে না পেরে আদৃশের হাতে নখ বসিয়ে দিল। ব্যথা অস্পষ্ট শব্দ করে আদৃশ হুমকি দেওয়া গলায় বলল, খোঁচাখুচি বন্ধ না করলে এই ইমাদের সামনে চুমুখে বসবো। ভালো হবে যদি চুপচাপ দাঁড়িয়ে আমার সাথে ছবি তুলো। আপনার সাথে ছবি তোলার বিন্দুমাত্র শখ নেই আমার, আর আমি আপনার হুমকিকে ভয় পাই না। ইমাদ ভাইয়ের সামনে আমার সাথে এভাবে চিপকে থাকতে লজ্জা লাগছে না? মানিজত খোয়াতে না চাইলে ছাড়ুন আমাকে। মান সম্মানের পরও আমি করি না। অ্যাকচুয়ালি আদৃশ তার নিজের জিনিস কারোর সাথে ভাগ করতে পছন্দ করে না, আর তুমি নামক মানবীটা হলে আমার অতি প্রিয় জিনিসপত্রের মধ্যে অন্যতম। সেটাতে কিভাবে কাউকে ভাগ বসাতে দেই? তুমি হলে তুমি, মরিচ আর তার ঝাঁজের মতো। নিজে তো জলই, সাথে আশেপাশে সবাইকে জ্বালিয়ে মারো। তোমার সাথে ছবি তো তুলবই। নাও গেট রেডি। ওদের কথোপকথনের সব বার্তা ইমাদ অসহায়ের মতো শুনে যাচ্ছে, আর নিজের একটা গার্লফ্রেন্ড নেই বলে আফসোস করছে। খানিকটা রাগও হচ্ছে। মুখটা কালো করে ঝগড়ারত অবস্থায় আদৃশ রোজার কয়েকটা ছবি তুলে উৎসের ডাক শুনে মানে মানে করে কেটে পড়ল সে। তখন গভীর রাত, মেঘে ডুবে গেছে উজ্জ্বল চাঁদ। ফুটি ফুটি তারকারাজিতে ঘিরে থাকা আকাশটা মোহনীয় লাগছে। কালচে মায়াবী আধারের চারপাশে নীরবতা বেশ অস্বস্তিতে ফেলে দিচ্ছিল রোজাকে। এতক্ষণ ইমাদ থাকায় একটু সাহস দেখালেও ইমাদ চলে যাওয়ার পরে রোজা কি করবে বুঝতে পারছিল না। আদৃশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। পরক্ষণে শাড়ির আঁচলে টান পড়তেই চোখ দুটো বন্ধ করে নিজের রাগ সামনে জিজ্ঞাসাসূচক কণ্ঠে বলল, কি বলতে চান বলে ফেলুন। আমার ঘুম পেয়েছে, যেতে হবে। একটুখানি নয়, অনেকখানি ভালোবাসি। তো করেই শাড়ির আঁচলটা ছেড়ে গটগটিয়ে হেঁটে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো আদৃশ। পেছনে থম মেরে দাঁড়িয়ে থাকা রোজা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর পা বাড়ালো। ছাদের আড্ডায় গেল না। ও বসে থাকতে পারবে না লোকটার সামনে, অস্বস্তিতে মিয়ে যাবে। কিন্তু রোজাকে তো ওভাবে মানায় না। চোখ দুটো ভীষণ জ্বলছে। রোজা এক হাতে চোখের কিনারে জমা পানিটুকু মুছতে মুছতে চলে এলো ভেতরে।
লিভিং রুমটা ভীষণ অন্ধকার। ল্যাম্পশেডের নীল আলোয় শান্তিপূর্ণ একটা ভাব সারা ঘরময় দ্যুতি ছড়াচ্ছে। সাবধানে শাড়ির সামনে নেহার ঘরে চলে এলো। রুমটা খালি। ঈশা, ফিহা ছাদে আর নেহার নিশিতার ঘরে থাকবে আজ। রোজা ঘরের দরজা আটকে আলো নিভিয়ে বিছানায় খানিকক্ষণ বসে রইল। একটু আগে আদৃশের বলা কথাটা ভাবছে। আদৃশ ওকে প্রপোজ করেছে, তাও এইভাবে। হয়তো ভালোবাসা ঠিকই তার পথ খুঁজে নেয়, কারো না কারো মনে আশ্রয় নেয়। রোজার মার সুলতানার চোখে ঘুম আসছে না। তিনি বারান্দায় বসে প্রকৃতির দর্শন করছিলেন এতক্ষণ। এখান থেকে নিচের সজ্জিত লোনের পুরো অংশটাই দেখা যায়, কিন্তু মানবশূন্য লোনের নিজের একমাত্র মেয়েকে আদৃশের সাথে এভাবে দেখে তিনি স্তম্ভিত। সে সাথে খুব রাগলেন। তিনি কখনোই মেয়েকে এই শিক্ষা দেননি যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে তার মেয়ে আবদ্ধ থাকবে। রাত বিরেতে লোকচক্ষুর আড়ালে অবিবাহিত দুজন ছেলে মেয়ে এভাবে দেখা সাক্ষাৎ করবে। কিন্তু রোজাকে এভাবে দেখে সুলতানা মানসিকভাবে আহত হয়েছেন। তার শিক্ষায় তো কোনো ভুল ছিল না। গ্রামে থাকতে রোজা তো এমন ছিল না, তাহলে শহরে এসে তার মেয়ে এমন পাল্টে গেল কেন? এর জন্য তো নিশিতার সংসারে ফাটল ধরবে। এটা কি রোজা জানে না? সুলতানা চিন্তায় মগ্ন হয়ে পুরো রাত নির্ঘুম কাটালেন। নিজের স্বামী ছাড়া এ বিষয়ে কার সাথে আলোচনা করবেন তা ভেবে পেলেন না। অগত্যা আজিজুর সাহেবকেই তিনি সব জানাবেন বলে ঠিক করলেন। সেই সাথে রোজার ওপর বেজায় চটলেনও। সুলতানা মেয়ের ব্যাপারে ভীষণ চিন্তিত ছিলেন। তখনই ঘরের ভেতর থেকে আজিজুর সাহেবের ডাক শুনতে পেয়ে ভেতরে চলে এলেন তিনি। ব্যাপারটা নিয়ে এই অসময়ে কথা না নেহার বিয়ের ঝামেলা মেটা পর্যন্ত অপেক্ষা করবেন বলে ঠিক করলেন তিনি। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে ক্লান্ত চোখের পাতায় নেমে এলো গাঢ় নিদ্রা। অন্যদিকে আদৃশের বলা কথাগুলো ভাবতে ভাবতে রোজাও একসময় ঘুমিয়ে পড়ল। শাড়িটাও খোলা হলো না। আর ছাদে বসে আড্ডা, গান আর কফি খেতে খেতে অনেকটা সময় ভাবেই কেটে গেল আদৃশ উৎসদের। রোজা আসেনি বলে ফিহা একটু রাগই করলো, তথাপি কিছু বলল না। একসময় সবারই ঘুম পেল। সবকিছু গোছানো শেষ করে যে যার মতো ঘরে ফিরে ঘুমিয়ে পড়ল। কাল বাড়িতে বিয়ে, কত শত কাজ সামলাতে হবে। একটু বিশ্রাম না নিলে সকালে কোনো কাজই করতে পারবে না। ভোরের বাড়ির পরিবেশ হয়ে উঠল জমজমাট। বিয়ে বাড়ি যেমন হয় আর কি। কোলাহলে বেশিক্ষণ সবাই ঘুমোতে পারলো না। কাজের খালা সবার ঘরে চা কফি দিয়ে গেছে। ঘুমো ঘুমো চোখে একরাশ বিরক্তি নিয়ে আদেশ কফির মগে চুমুক দিতেই কপাল কুঁচকে এলো ওর। এর কারণ কফির বদলে ওকে চা দেওয়া হয়েছে, আর এই মগটাও ওর নয়। ব্যাপারটা যে ভুলবশত হয়েছে এটা সে বুঝতে পারলো, কিন্তু এখন কাকে পাঠাবে ওর কফিটা নিয়ে আসতে? ঘরে আর কেউ নেই বিধায় আদৃশ নিজেই বিছানা থেকে নামলো। পায়ে স্লিপার চাপিয়ে রুম থেকে বেরিয়ে করিডোরের মাঝ বরাবর আসতে ও থেমে গেল। ওপাশের রুম থেকে রোজা বেরোচ্ছে। আদৃশ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রোজার পরনের রাতের সেই শাড়িটাই যেটা আদৃশ এনেছিল ওর জন্য। অবশ্য রোজা তা জানে না। শাড়িটা বোধহয় রাতে পাল্টায়নি, এই কারণেই শাড়িটা ভাঁজে ভাঁজে ফুলে আছে। আঁচলটার বেশিরভাগ অংশে পেছনের দিকে চলে গেছে। এখনো ঘুমের রেশ রোজার চেহারায় লেগে আছে। ওর এলো চুলে আদৃশ ড্যাব ড্যাব করে চেয়ে রইল সেই দিকে। আদৃশকে হঠাৎ করিডোরে দাঁড়াতে দেখে ওকে সম্পূর্ণ উপেক্ষা করে এনে পাশ কাটিয়ে রোজা চলে যেতে চাইলেই আদৃশ বলল, কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি টুথপেস্ট আনতে। এভাবেই নিচে যাচ্ছ? জি, এভাবেই যাচ্ছি। আদৃশের চোখে এই মুহূর্তে রোজাকে একটু অন্যরকম সুন্দর লাগছে। নিষিদ্ধ ইচ্ছে মনে যাচ্ছে। টুক করে ওর গালে চুমু খেতে ইচ্ছে করছে। রোজার থেকে দূরে থাকার প্রতিজ্ঞাটা ওর মনেই রইল না। মেয়েটা গ্রাম থেকে ফেরার পর থেকে আদৃশের মনে হচ্ছে রোজাকে ওর লাগবেই, ওকে ছাড়া যাবে না। সেকেন্ডে সেকেন্ডে ওর দম আটকে মারা যাবে তাহলে। নিজের উত্তপ্ত মস্তিষ্ককে নিয়ন্ত্রণে এনে কথা না বাড়িয়ে ওর হাতের মগটা বাড়িয়ে রোজার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আসার সময় এটা চেঞ্জ করে নিয়ে এসো, আমি কফি খাই। ভুলবশত আজ চা দিয়ে গেছে। রোজা প্রচণ্ড বিরক্ত হলো, কিন্তু সেটা মুখে বলল না। আদৃশের পরনের পোশাক কেমন উদ্ভ্রান্তের মতন। ওর দিকে তাকালেই কাল রাতের কথা মনে পড়ে যাচ্ছে ওর। এদিকে ওর লজ্জা পাওয়া উচিত নাকি স্বাভাবিক থাকা উচিত সেটাও ঠিক বুঝতে পারছে না। ওদের বাড়িতেই তো থাকছে, এনে দিক না কফিটা। এটা নিয়ে জল ঘোলা করে কথা বাড়ানোর কোনো ইচ্ছে জাগলো না ওর। ছো মেরে কফির মগটা নিয়ে ও পা বাড়ালো সিঁড়ির দিকে। পেছন থেকে আদৃশ শান্তভাবেই বলল, দয়া করে আমার ঘরে দিয়ে যেও, নয়তো কাউকে দিয়ে পাঠিয়ে দিও। রোজা ছোট্ট করে উচ্চারণ করে নিচে চলে এলো।
সোজা রান্নাঘরে চলে এলো। সেখানে সবাইকে অন্য কাজে ব্যস্ত দেখে নিজেই ফ্লাক্স থেকে পানি ঢেলে আদৃশের জন্য কফি বানিয়ে দেখলো আদৃশের ঘরে কফিটা দিয়ে আসার জন্য কেউ নেই। বাড়ির সব ছেলেমেয়েরা যেন হুট করেই উধাও। একটা দীর্ঘশ্বাস ফেলে রোজা নিজেই কফি নিয়ে চুপচাপ আদৃশের ঘরে রওনা দিল। নিজের জন্য টুথপেস্ট নেয়ার কথা বেমালুম ভুলে গেল। কফি নিয়ে আদৃশের দরজার বাইরে দাঁড়িয়ে আছে রোজা। দরজার টোকা দিতে ইতস্তত করতে করতে একসময় নম্র স্বরে বলল, আসবো? আপনি কি ভেতরে আছেন? ভেতর থেকে আদৃশের গলা ভেসে এলো। অনুমতি পেয়ে রোজা আদৃশের ঘরে ঢুকলো ঠিকই, তবে কফির মগটা নিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। আদৃশ হেডবোর্ডে মাথা দিয়ে চোখ বন্ধ করে বিছানায় আছড়া অবস্থায় আছে। রোজা ভ্রু কুচকে জোরালো কণ্ঠে বলল, আপনার কফি কোথায় রাখবো? যেখানে ইচ্ছা রাখো। রোজা স্টাডি টেবিলের ওপর কফির মগটা রাখতে আদৃশ সেটা নিয়ে চুমুক বসালো। মিনিটের মধ্যেই কফির মগ খালি করে যথাস্থানে রেখে দিল। রোজা দাঁড়িয়ে দেখছিল ওর অদ্ভুত কাণ্ড। কফির মগটা খালি দেখে সেটা হাতে করে ফিরে আসতে নিতেই আবার দাঁড়ালো। আদৃশের কোনো হেলদোল না পেয়ে হালকা কেশে জিজ্ঞেস করলো, আপনি কি ঘুমাচ্ছেন? না মানে এভাবে বসে বসে ঘুমালে ঘাড়ে ব্যথা পাবেন, তার চেয়ে বরং ঠিকঠাক করে শুয়ে পড়লে ভালো হতো না? মাথাটা ব্যথা করছে, তাই এভাবে বসেছি। তুমি যেতে পারো, আমি একটু ঘুমাবো। ওর কথা শুনে রোজা বুঝতে পারলো কাল অতিরিক্ত রাত জাগার ফলে ওর এই অবস্থা। চোখ মুখ কেমন লালচে হয়ে আছে। এমনিতে চিৎকার করে গলা ফাটালে কি হবে? নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলোতে এই লোক কিপটমি করে। এই যে এখন মাথা ব্যথা করছে, বাড়ির কাউকে এমনকি নিজের মাকে অবধি জানাবে না সেটা। আর জানালেও এমন ভাব করবে যেন তিনি কতই না সুস্থ। কথাগুলো ভেবে রোজা হতাশ নিঃশ্বাস ফেলে বিছানার কাছটায় চলে এলো। ততক্ষণে আদৃশের চোখ লেগে গেছে। আচ্ছা অবস্থায় ওর মাথাটা হেলে পড়তে নিলেই রোজা ধরে ফেললো। আদৃশ তখনই চোখ খুলে তাকালো। মৃদুভাবে হাসতেই রোজা টের পেল এই বদমেজাজি লোকটার গায়ে অনেক জ্বর। ও তাড়াহুড়ো করে বলল, এ কি, আপনার তো জ্বর। কিছু হয়নি। শব্দ দুটি উচ্চারণ করে ব্ল্যাঙ্কেটটা গলা অবধি তুলে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লো। রোজা বুঝতে পারলো কেন ওকে উদ্ভ্রান্তের মতো এলোমেলো লাগছিল। ও কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো, আন্টিকে ডাকতেই, ডাক্তারকে আসতে বলে দেবে। দরকার নেই, রেস্ট নিলেই একটু পরে জ্বর নেমে যাবে। তুমি যাও। আপনি কি ওষুধ নিয়েছেন? নিয়েছি। আজই তো নেহার বিয়ে, তাই না? এটা আপনার মনে নেই? আজব লোক তো আপনি। কাল রাতে তো হই হুল্লোড় করে বোনের হলিতে অংশ নিলেন, আর সকাল হতেই জ্বরের ঘোরাতে ভুলে গেলেন। ও মাই গুডনেস। আদৃশ তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তড়িঘড়ি করে শার্টের বোতাম দুটো লাগিয়ে বিছানায় বসে পড়ে পায়ে জুতো জোড়া পড়তে পড়তে বলল, বিয়ের কত কাজ বাকি। উফ, খেয়ালই ছিল না আমার। থ্যাংক ইউ বউ, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি আপনার বউ? তো কখন হলো বিয়ে? আমি তো 3 কবুল বলে। কথাটা সম্পূর্ণ শেষ করতে না দিয়ে আদৃশ উঠে দাঁড়ালো। অতঃপর ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠল, এক্ষুনি 3 কবুল বলে মন থেকে সাই জানালে তুমি আমার বউ। কবুল কবুল কবুল। আমিও মন থেকে সাই জানালাম, আমি তোমার বর। এই যে কোমরে আঁচল গুজে আমার জন্য কফি নিয়ে এলে, আমাকে বালিশে শুইয়ে দিয়ে খানিকটা দেখভাল করলে, সবটাতেই তো গিন্নি গিন্নি ভাব মিশেছিল। তো এর মানে কি? এর মানে তুমিও মনে মনে আমাকে বর মানো। এম আই রাইট মিস রোজা? রোজা থম মেরে দাঁড়িয়ে পড়ল। এই লোকটা যে মহা ধুরন্ধর ব্যক্তি তার প্রমাণ হাড়ে হাড় টের পেল। জ্বরের ঘোরে লোকটার মাথা কি বিগড়ে গেল নাকি? এসব উল্টাপাল্টা কথা বলছে কেন? ইস, কেউ যদি শুনে ফেলে তাহলে কি হবে? চেহারায় দুঃখী ভাব এনে ঘর থেকে বেরোতে বেরোতে এই রোজা আদৃশের দিকে সুচালো দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি মানুষটা একদমই সুবিধার নন। আমি মানুষটা সত্যি খুব অসুবিধার। নেহার বিয়ের বরযাত্রা এলো দুপুর 1:30টায়। রিজভির চোখে মুখে প্রেয়সীকে নিজের করে পাওয়ার আনন্দ, ঠোঁটের করে হাসি, সারা বাড়িময় ব্যস্ততা। মেয়েরা সাজগোজ করে এদিক ওদিক আসা যাওয়া করছে। উৎস তার বন্ধুরা মেহমানদের সামলাচ্ছে। গণ্যমান্য ব্যক্তিদের আপ্যায়ন করছে ইনায়েত সাহেব, ইমতিয়াজ সাহেব আর আজিজুর রহমান। সবাই খুব খুশি। রিজভির বোন এসেই নেহার ঘরে বসে সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে। চারদিকে এত আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে একসময় রিজভি নেহার বিয়ে সম্পন্ন হয়ে গেল। রোজার মনটাও বেশ উৎফুল্ল, তবে ও বারবার আদৃশের দিকে নজর রাখছে। জনিয়া লোকটা সম্পূর্ণ বিয়েটা যেভাবে সামলাচ্ছে তা দেখে রোজার বেশ মায়া লাগলো। নিজে থেকে দুবার পানির গ্লাসটা অবধি এগিয়ে দিল।
আদেশ অবশ্য বেশ ভালোভাবে রোজার আজকের আচরণ লক্ষ্য করছে। একসময় নেহার বিদায়ের সময় এসে গেল। কান্নারত নেহাকে দেখে রোজার দু চোখও পানিতে টলমল করছে। টিস্যু দিয়ে চোখের পানিটা মুছে নেহাকে সান্ত্বনাসূচক বাক্য বলল,